মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ক্যামেরার পেছনে যাকে দেখছেন তিনি আবির, দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফটোগ্রাফার। দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন আর নামকরা ম্যাগাজিনে তার তোলা ছবি নিয়মিতই জায়গা করে নেয়। আর এই যে পাশে দাঁড়িয়ে, যার মুখে আমি এখানে কেন ভাব, তিনি নোমান, পেশায় ওয়েডিং ফটোগ্রাফার। এখন নিশ্চয়ই ভাবছেন একজন স্ট্রিট ফটোগ্রাফারের সাথে একজন ওয়েডিং ফটোগ্রাফার এখানে কি করছে। তাহলে আপনাদের ফিরে যেতে হবে 4 বছর আগে। ওয়াও ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। দেখি। ও নো, ফিলটা নষ্ট করলি কেন? ফিল না, পা দিয়া তো ফিল বাইর হয়। আর তুই কি শুরু করছিস? এরকম জায়গায় মেগায় ছবি তুলতেছ, লোকজন দেখলে কি করবো? শালা তুই আস্তে একটা এগ্রিকালচার শালা। অ্যালাইনমেন্ট বুঝোস, ফ্রেমিং বুঝোস, এটা তখন শিখোস না, এটা অনেক উপরের লেভেলের জিনিসপত্র। শিখতে আসছো, শিখ। মনোযোগ কোথায়? আপাতত লাইট ধর, লাইট ধর, ঠিক করে লাইট ধর। সরি আপু, আসেন আসেন। আরে ফ্রেমের মধ্যে একটা লাইটটা ঠিক মতন ধরতে পারছিস না? লাইটটা ধর। এটা কি, এটা কি? মুখর মুখর দাঁড়া, ঠিক মতন, ঠিক মতন দাঁড়া, সামনে যা। আরে চুপ ভাইয়া, একটু হাতটা ধরবেন। হ্যাঁ, ওয়াও ওয়াও, সেই সেই সেই। না দেখি একটু, না ঠিক পাচ্ছি না। ভাইয়া একটা চুম্বন দিবেন প্লিজ। আবিরের ছবি তোলার হাতেখড়ি মূলত নোমানের কাছেই, কিন্তু অল্প কয়েক বছরে আবির হয়ে গেছে দেশের নামকরা স্ট্রিট ফটোগ্রাফার। আর নোমান যাকে, সে গল্প আরেকদিন। সুন্দর, বাহ। এই না, দেখবা? এই দেখো, দেখছো? ভালো। দাঁড়াও দাঁড়াও, না এটা দিয়ে তুমি চকলেট খাও। হ্যাঁ, ওই যে ওদিক চলে যাও। বাহ, ছবিগুলো যা আসছে না, খুব সুন্দর। এই ছবি কেমনে সুন্দর আসছে আমার বলতো? কোনো লাইট ঠিক আছে না, অ্যাপারচার ঠিক আছে না, কোনো কিছু ঠিক আছে? সূর্যের সামনে একটা পিচ্চি বাচ্চারা দাঁড় করে রাখছো, এটা মানুষ না ভূত? এত কালো আসছে, কিছুই বোঝা যাইতেছে না। ওর থেকে তো আমিই বেশি ফর্সা। তুই না সারা জীবন শিখছস যে তোর ক্যামেরার সামনে যে মানুষটা আছে সেটাই তোর সাবজেক্ট। এটা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যে অবজেক্টগুলো আছে এগুলো যে তোর সাবজেক্ট হতে পারে, এগুলো কোনোদিন তোর মাথায় ঢোকে না। পিছেরটা দিয়ে আমি কি করবো? আমার তো পিছেরটা দরকার নাই, আমার তো দরকার সামনেরটা। সামনে তো তোর সব গোলা, পিছে দিয়ে রাখছো একদম ক্লিয়ার, আকাশ বাতাস সবকিছু ক্লিয়ার। এটা হইলো তোর ছবি দেখতে তো আমার ওসিডি হয় মামা। আরে ভাই, তুই ছবিগুলো তো দেখবি, দেখে অ্যানালাইসিস করবি, আগেই উল্টাপাল্টা কথা বলা শুরু করছিস। ধর তোর এইসব ছাতা মাতা ছবি আমার কোনো দেখার কোনো শখই নাই, ঠিক আছে? আমার চোখ হচ্ছে 70-200 লেন্সের মতো, 10 মাইল দূরের থেকে বলে দিতে পারি যে কোনটার ফোকাস আছে কোনটার ফোকাস নেই। আর তুই কিন্তু ভুলে যাইস না, তুই কিন্তু ক্যামেরা আমার কাছ থেকে চালানো শিখছিস। হ্যাঁ, ওই শাটারটা ক্লিক করা পর্যন্ত। আমার না তোর দেখলে খুব মায়া লাগে, বুঝছোস? আমরা যাদের কাছ থেকে শিখছি, ওই উস্তাদদের পায়ের মধ্যে পয়রা থাকতাম সারাদিন, সম্মান করতাম, কি লাগবে না লাগবে সবকিছু বলতাম। আর তোদের দেখলে আমার নিচের প্রতি মায়া লাগে। আমি এত কষ্ট করে ছবি তুলি, আমার কেউ চিনেই না। আরে ছবি তুললে কেমনে যে এত নাম কামাইলে আমি বুঝলাম না। এই তুই বুঝ করস তাই না? বুঝ করস তাই না? সত্যি করে বল। এই 1000 ফলোয়ারের দাম কত? কি কি করতেছ? আরে ভাই কই যাস? আরে মামা তুই দেখ 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 ছবিটা দেখ। এই দেখ, দেখছস? এই যে এই জায়গাটাতে ছিল, মানে মাত্রই তো ছিল, গেল কই? এখন আটকা কই চলে যাবে একটা মেয়ে? আরে আমি কেমনে বলবো কই গেছে? আরে লাভ দিতে নিশ্চয়ই। স্যার কিছুই তো পাইলাম না। কিছু পাও নাই? না। ঠিক আছে, চলো। চলো মানে? আরে জলচিত্র নেই, সমুদ্রে হারাই গেছে, আপনারা চলো। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে? আপনাকে কে বলছে আমরা হাল ছেড়ে দিছি? সমুদ্রটা দেখছেন? এইরকম একটা জায়গাতে যদি একটা মানুষ নিখোঁজ হয়, তাকে খুঁজে পাওয়া কি আপনার মনে হয় চারটিখানি কথা? কোস্ট গার্ডের সাহায্য ছাড়া এই রেস্কিউ অপারেশন করা কোনোভাবেই সম্ভব না।
আপনি আপনার দায়িত্ব পালন করছেন, এখন আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দেন। বেটার আপনি যান, ফ্রেশ হন, কোনো আপডেট পেলে আমরাই আপনাদেরকে জানাবো। ওকে, চলো। আরে আর তুই কই যাইতেছস? বুঝলাম না তো কি রে? হ্যাঁ? উফ, ভাই, আপনার ক্যামেরাতে মেয়ের ছবিগুলো দেখছি, মেয়েটারে তো একটা ভালো ফ্যামিলির মেয়ে মনে হইতেছে। এইরকম একটা মেয়ে যদি এরকম লম্বা সময় ধরে মিসিং থাকে, তাহলে তো থানায় কোনো একটা রিপোর্ট হওয়ার কথা ছিল। আমাদের থানাতে এখন পর্যন্ত কোনো রিপোর্টই আসেনি। আমার মনে হইতেছে কি জানেন, আপনি এই ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন। এত চিন্তা করার কিছু নেই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, মানে আপনারা এই বিষয়টাকে এত ছোট করে কেন দেখতেছেন? আপনারা কে বলছে যে আমরা ব্যাপারটা ছোট করে দেখতেছি? মানে আপনাদের অ্যাক্টিভিটি দেখে তো মনে হইতেছে না আপনারা বিষয়টাকে বড় করে দেখতেছেন। শুনেন, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কোনো মিসিং রিপোর্ট রেজিস্টার হয় না। আমাদের কাছে কোনো মিসিং রিপোর্ট না আসার পরও শুধুমাত্র আপনার কথার উপরে ভরসা করে আমরা রেস্কিউ মিশন চালাইছি, কোস্টগার্ডকেও জানানো হয়েছে। তারপরও আপনার যদি মনে হয় যে আমরা কিছু করি নাই, তাহলে অবাক হওয়া ছাড়া আসলে কিছু করার। বাই দ্য ওয়ে, মেয়েটা আপনার কি হয়? মেয়েটা আমার কি হবে? কিছুই হয় না। কিছুই হয় না? তাহলে তো এখন আমার আপনার উপরে সন্দেহ হইতেছে। আমারও সন্দেহ হইতেছে মানে? আরে ভাই, আজকাল তো এটা কমন সি। আগে খুন করব, তারপর থানায় যা সারেন্ডার করব, আর নাহলে থানায় গিয়া নাটক করতে থাকবো। আপনার আমার এই দ্বিতীয় জনের মতো মনে হইতেছে। এই চল। এই যে শোনেন, 2 দিন পরে যখন মেল লাশ পানিতে ভাইসে উঠবে না, তখন কিন্তু প্রথম সন্দেহটা আপনার উপরেই যাবে। তুই একটা সিম্পল জিনিস নিয়ে তো টেনশন করতেছিস কেন আমি বুঝতেছি না। এটা তো তুই যেরকম ভাবছিস সেরকম নাও হইতে পারে, তাই না? তবে কি করতেছিস তুই? ফেসবুকে পোস্ট দিতেছি। একটু বেশি ফাস্ট হয়ে গেল না? মানে একটু শিওর হয়ে নে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, লাশ পাওয়ার পর তোমরা শিওর হইবা। আর একটা ছবি দেখা তো ফ্যামিলি অ্যাটলিস্ট মিসিং ডায়েরি ফাইল করতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা আরেকটা দিন তো ওয়েট করতে পারি, তাই না? আর পুলিশও তো বললো যে তারা তাদের কার্যক্রম চালাইতেছে। দেখ, তুই এই ব্যাটার কথা বিশ্বাস করতে পারোস, আমি করি না। মানে মেয়েটা তো ভূত না যে 4-5 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যাবে। নিশ্চয়ই মেয়েটা সুইসাইড করার জন্য পানিতে ঝাঁপ দিছে, স্রোতে টাইনা নিয়ে গেছে, ফ্যামিলি টেরও পায় নাই। দোস্ত, আমি না একটা কথা শুনছি কি? যে কক্সবাজারে বিচের মধ্যে না ওই নিশিভূত থাকে। চোস। হ্যাঁ, এটা আমিও শুনছি দোস্ত। নিশিভূত মানে কি জানোস? রাতের ভূত, দিনের ভূত না। গাদা কোথাকার। বুঝলাম না, তাহলে দিনের বেলা কি ভূত গায়েব হয়ে যায় নাকি? হ্যালো। হ্যালো আবি সাহেব, এক্ষুনি থানায় আসেন। হ্যাঁ ভাই, আমি এখনই আসতেছি ভাই। আপনারা কি মেয়েটাকে পাইছেন? মানে জীবিত পাইছেন নাকি লাশ পাইছেন? ভাই মিয়া, এত কথা বলেন কেন? আপনারা থানায় আসতে বলছি, আপনি থানায় আসেন। ভাই ভাই, মেয়েটাকে পাইছেন? ও মাই গড, আপনি বেঁচে আছেন? আপনার কোনো আইডিয়া আছে আমি কত জায়গায় আপনারা খুঁজছি, কত মানুষকে ডিস্টার্ব করছি, আমি পুরো পাগলের মতো হয়ে যাইতেছিলাম, আপনারা খুঁজেই পাইতেছিলাম না। আমার ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি... আরে ভাই থামেন, আপনারা শুরুতেই বলছিলাম কোনো না কোনো একটা কনফিউশন আছে। আপনি তো আমার কোনো কথাই শোনেন না। সরি ভাই, আমি আসলে ভাবছিলাম... আপনাকে কে বলছে আমাকে নিয়ে ভাবতে? আপনার কত বড় সাহস আপনি আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন, আবার লিখছেন আমি নাকি কালকে রাত্রি থেকে নিখোঁজ। মানে আপনি তো নিখোঁজই ছিলেন। কে বলছে আপনাকে আমি নিখোঁজ ছিলাম? না। আমি এসে বলছি আপনাকে আমি নিখোঁজ ছিলাম? না মানে আমি আপনি ভাবছিলাম... এক্ষুনি পোস্ট ডিলিট করেন। জি, করে দেব। করে দেব মানে? রাইট নাও। করেন। কত বড় অডাসিটি! লাগে যে এটা নাকি আবার সুইসাইড কেসও হতে পারে। স্টুপিড। এই চল। জি সালাম ম্যাডাম। জি জি আপু, একটু আবি সাহেব, শোনেন, ওনারা শুধু শুধু ডিস্টার্ব করেন না। আপনারা যে শুধু পোস্টার ডিলিট করে ছেড়ে দিছে, এতে আপনার সৌভাগ্য। জানেন উনি কে? আমাদের ডিসি সাহেবের মেয়ে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাকে যে কোনো সময় ফোন করলেই হবে। আসসালামু আলাইকুম। এই 1 মিনিট, আমি একটু ফোনে কথা বলছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জি স্যার, আমি আরে আসলে... আপনি এখানে কি করেন? এই চিনিস নাকি? আরে উনি তো আপুকে নিয়ে ফেসবুকে কি সব... আমি বলছি আসলে স্যার, গতকালকে যে ঘটনাটা ঘটেছে একদম কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ওটা ক্লিয়ার করার জন্য আপনার সাথে দেখা করতে এসেছি, প্লাস আমি একটু ওনাকে সরি বলতে চাই। আপনার কোনো কিছু ক্লিয়ার করা লাগবে না। আপু যদি নেক্সট টাইম আপনাকে দেখে, তাহলে আপনার যে কি খবর করবে আপনি জানেন তো? আরে
এইভাবে কথা বলছিস কেন? গেস্ট মানুষ তার সঙ্গে এইভাবে কথা বলে নাকি? বাবা তুমি কাকে গেস বলতেছো? তুমি জানো উনি কি করছে? আমি জানি, আমি সব জানি। তোমাদের কি ধারণা সরকার আমাকে এমনি এমনি বেতন দেয়? আমি সব জানি। যাও রাইসাকে ডেকে দাও, যাও। আমি পারবো না আপুকে ডাকতে, ডাকলে তুমি ডাকো। এই ঝিমি, ঝিমি আসো, ভেতরে আসো, আসো। রাইসা, আমি তো তোমার কথা শুনে আমার হাসি একদমই থামাতে পারছি না। তুমি একটা ছবি তুলেছো, হ্যাঁ? ছবিতে একটা মেয়ে মিসিং, সেটা দেখে তুমি মানে পুরো কক্সবাজার ভাইরাল করে ফেলেছো। গুড জব, গুড জব ম্যান, গুড জব। স্যার আপনি কি আমার উপর রাগ করেছেন? আরে কি বলছো? আমি তোমার উপর রাগ করবো কেন? আজকাল তো তোমার মতো ছেলে পাওয়া খুব মুশকিল। এখন তো চোখের সামনে একজন আরেকজনকে মেরে ফেলছে, ভয়ে তার সামনে কেউ আসছেই না। আর সেখানে তুমি, আব্বু ডাকছো? হ্যাঁ হ্যাঁ, দেখ তোর সঙ্গে কি দেখা করতে এসছি, দেখ। আসসালামু আলাইকুম। উনি এখানে? আপু উনি এখানে কি করে? হয়তো রাগ করছিস কেন? এই ছেলেটা একটু ভুল করে ফেলেছে, তোর কাছেও যেন ক্ষমা চাইতে এসছে। সে যে একটা ভুল করেছে সেটা সে এখানে এসে না বললেও আমরা জানি যে সে ভুল করেছে। আর এখানে তো ক্ষমা চাওয়ার কি আছে? মানুষ মাত্র ভুল হতেই পারে। আরে তুই একটু শান্ত হয়ে বস না এখানে, ওর গল্পটা শোন। গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে এমন ইন্টারেস্টিং যে আমি এখন তো হাসি থামাতেই পারছি না। আপু তোমার যদি শুনতে ইচ্ছে করে তাহলে তুমি মনোযোগ দিয়ে ওনার গল্প শোনো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার ওনার এসব ইন্টারেস্টিং গল্প শোনার একদমই ইচ্ছে নেই, আমার একদমই হাসি পাবে না। প্রত্যেকটা মানুষের ভেতর কষ্টগুলো জমতে জমতে একটা সময় সেই কষ্টগুলো পাথর হয়ে যায়। তাই কারোর সাথে খোলাখুলিভাবে আলাপ করলে সেই ভারটা একটু কমে, নিঃশ্বাসটা একটু হালকা হয়। স্যার আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন। আমি তোমাকে বিশ্বাস করেছি বলেই তো আমার মতো একজন ডিস্ট্রিক্ট কমিশনারের সামনে তুমি বিনা অ্যাপয়েন্টমেন্টে এতক্ষণ দাঁড়িয়ে আছো। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। 4 বছর আগে আমার মেয়ে MBBS পাশ করে একটা স্কলারশিপ নিয়ে জার্মানিতে পড়তে যায়। তারপর সেখানে একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। কিছুদিনের মধ্যে ওরা দুজন দুজনকে পছন্দ করে। ছেলের ফ্যামিলির লোকজনও আমার মেয়েটাকে পছন্দ করে। যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো, সেই জন্য আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু কি স্যার? ওই যে কথায় বলে না, সব সুন্দরের ভেতর থেকেই যে সুবাস বেরিয়ে আসবে এমন ভাবাটা উচিত না। কিছু কিছু সৌন্দর্যের ভেতর থেকেও কিন্তু দুর্গন্ধ ছড়ায়। বিয়ের 1 মাস আগে আমার মেয়ে জানতে পারে হি হ্যাজ বিন ইনভলভ উইথ সো মেনি গার্লস। তারপর আমার মেয়েটা আমার কাছে ফিরে আসে। আর এখন তো দেখতেই পাচ্ছ, আমার মেয়েরা প্রাচুর্যের মধ্যে বড় হলেও কখনো ওরা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়নি। তার জন্য অবশ্য আমাকেই দায়ী করতে পারো, কারণ আমি ওদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করে তুলিনি। সকাল সকাল ওয়ার্কআউট করা অনেক ভালো। আমার ছোট ভাই ছিল কামবুল নামের, বুঝছোস, খুব ক্লোজ। সকালবেলা ওয়ার্কআউট কইরাই যে বডি বানাইছে। ওফ, তুই কি করস? জেমস টার্লের লাইট পারসেপশন আর হিউম্যান ভিশন নিয়ে একটা লেসন পড়তেছি। লেসনটা জোস। মানে শুধু শুধু লোকটারে মাস্টার অফ লাইট বলো না, বুঝছস? কি অদ্ভুত, তুই হাসতেছিস কেন? আমি হাসির কি বলছি? না না, আমি তোর কথা শুনে হাসতেছি না, আমি যে তোর দর্শন আছে না ওটা শুনে হাসছি। মানে হচ্ছে তুই জীবনে একটা সফট বক্স জ্বালাস নাই, একটা লাইট ইউজও করস না, তুই এটা লাইট নিয়ে লেসন পড়তেছস। হ্যাঁ, তুই আমাকে দেখ, আমি যে কোনো ইভেন্টে গেলে ভাই 5-6টা তো আমার লাগে, এটা ম্যান্ডেটরি ভাই। এই যে অক্টা বক্স, সফট বক্স, আমব্রেলা বক্স,
তারপর যে ডিফিউজার, তারপর যে বিউটি ডিশ, এইগুলো ছাড়া আসলে আমার হয় না, বুঝছিস ভাইয়া? আর আমার কি দেখছো কোন সময় লেসন পড়তে? এসব লেসনের টাইম নাই, ব্রেনে যা আছে ওইটা দিয়ে মনে কর এটাই লেসন, বুঝছস? না তোর কথা ঠিক আছে, মানে দেখ তোর যে এই যে ইকুইপমেন্টগুলো, সফট বক্স, বিউটি ডিশ, আমব্রেলা, এগুলো সবই তো তোর নিজে, তোর তো আর এগুলো ধার করতে হয় না। না সিমিলারলি তোর লেসনও ধার করতে হয় না দোস্ত। কিন্তু আমার দিকে তুই দেখ, আমি তো লাইট নেই নেচার থেকে ধার কইরা। নেচার যদি আমাকে লাইট দেয় আমি ছবি তুলি, নেচার যদি আমাকে লাইট না দেয় তাহলে আমি ক্যামেরা অফ করে বসে থাকি। এখন দোস্ত, লাইট যদি আমি ধার করে নেই, সাথে সাথে তো লেসনও একটু ধার করে নিতে হবে, তাই না? আমার মাঝে মাঝে কি মনে হয় জানোস, তুই আমার গুরু, আমি তো শিষ্য। তোর মনে আছে জীবনের প্রথম যখন তুই ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেছিলি, তুই ছবি তুলতে গিয়া ক্যামেরাটা অফই করে দিছিলি, আমি তোরে শিখাইছিলাম যে কোনটা অন কোনটা অফ। আর তুই এখন যে কি কি বুম বাং আজাইরা বাজারা ছবি তুলস, কালা মালা ডিফোকাস, এগুলোতে তুই কেমন নাম করছিস আমি বুঝি না। আর আমি এইদিকে এত ভালো ভালো চকচকা ছবি তুলি, কিন্তু আমি যে জন্মদিন, বিয়ে আর মুসলমানি থেকে বাইরে যেতে পারলাম না, আফসোস লাগে ভাই আমার। যাই হোক, আমি আর আমার মুড নষ্ট করতে চাই না, সকাল সকাল জগিং করে আসছি, আমি এখন বাদাম খাবো, ফল খাবো, আর গোসল করে হচ্ছে একটু এনার্জেটিক হবো, বুঝছস? আর একটা কাজ কর, শোন, আমাদের কিন্তু 10টার সময় ফ্লাইট, বলিস না, রেডি হয়ে যা, ঠিক আছে? দোস্ত তুই যা, আমি আর কয়েকটা দিন থাকবো। দেখ আবির, তুই কিন্তু ফাইজলামিটা করিস না, আমি তোর জন্য কিন্তু 2টা ইভেন্ট কিন্তু ক্যান্সেল করে আসছি। এখন আমার এই যে কালকে আমার কিন্তু একটা বড় ইভেন্ট আছে, এটা আমি কিন্তু ক্যান্সেল করতে পারবো না। এই তোরে আমি কি একদিনও বলছি যে তুই ইভেন্ট ক্যান্সেল করে তুই আমার সাথে কক্সবাজার ঘুরতে আয়? তুই একটু বেশি ভাব মারতেছিস না? আচ্ছা তুই সিরিয়াস হয়ে যাইতেছিস কেন? আচ্ছা তুই একটা কাজ কর, তুই ঢাকায় যা, ইভেন্টগুলো শেষ কর, তারপর আবার ব্যাক কর। কিরে কথা কস না কেন? আচ্ছা যা, প্লেন ফেয়ারের টাকা আমার, আপ ডাউন দুইটাই ডান। শোন, আমি এইসব আপডাউনের ভাড়া নিয়ে এত প্যারা খাই না, ঠিক আছে? আমার বাস ট্রেনে চলে অভ্যাস আছে। আর কক্সবাজারে তো নতুন এমন কিছু নাই যেটার মধ্যে তুই দেখে আটকাই যাবি। ঘটনা কি কত? এদিকে দেখ কত পানি, উফ। বুঝলাম না এখানে বসে কি করতেছিস? আয় না, পানিতে একটু পা ভিজা, অনেক যা, আমার এখানে বসে থাকতে ভালো লাগছে, যা। পানিতে একটু পা ভিজাই দেখ, অনেক ভালো লাগে। আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। মাঝে মাঝে নিজের ভালো লাগার চেয়ে অন্যের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া উচিত, তার খুশি দেখে নিজের খুশিটা দ্বিগুণ বেড়ে যায়। আরে আপনি কখন এলেন? এই তো ঘুরতে বেরোছিলাম, তোমাদেরকে দূর থেকে দেখলাম, ভাবলাম হাই বলে যাই। ভালোই করেছেন, আমি একা একা অনেক বোর হচ্ছিলাম। সে কি, তুমি একা কোথায়? একা না তো কি, আপনি কি ওর কথা বলছেন? ও থাকা আর না থাকা একই ব্যাপার। আপনার হাই হ্যালো শেষ হয়েছে? জি শেষ। তাহলে এখন আপনি যেতে পারেন। আচ্ছা, আপনি কি সবসময় এরকম রোবটের মতো কথা বলেন? জি, পৃথিবীর একমাত্র মাটির তৈরি রোবট, অটো ম্যানুফ্যাকচারিং। সরি। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি তো দেখি মারাত্মক বেহায়া। আমি আপনাকে বললাম চলে যেতে, আপনি চলে না যেয়ে উল্টো বেহায়ার মতন আমার পাশে বসে পড়ছেন। বুঝছি, কোনো কিছু না জেনে তো আপনি এখান থেকে যাবেন না। কি জানতে চান বলেন। আপনি মানে এইভাবে বড় বড় চোখ করে তাকা থাকলে কিভাবে বলবো বলেন? মানে আপনি একটু ইজি ভাবে তাকান না। পসিবল না। আপনার যদি মন চায় কিছু জিজ্ঞেস করতে, আপনি এখন জিজ্ঞেস করেন, আর না মন চাইলে আপনি এক্ষুনি চলে যেতে পারেন। আচ্ছা, একটা কাজ করি, আমি উল্টা দিকে তাকিয়ে আপনাকে প্রশ্নটা করি, কি বলেন? গুড আইডিয়া, ইউ ক্যান ট্রাই। শুনেছি আপনি নাকি লাস্ট 6 মাসে 1 ন্যানো সেকেন্ডের জন্য হাসেন নাই। ঘটনা সত্য। আচ্ছা, এটা কি গিনেস বুকে রেকর্ড করার মতো কোনো ঘটনা? সেটা ঠিক জানি না, তবে জেনে জানাতে পারি। বাট মাই কোয়েশ্চেন ইজ যে একটা মানুষ কিভাবে এতদিন না হেসে থাকতে পারে বলেন তো? হাসি না হাসলে কি এখন জোর করে হাসবো? না, জোর করে কেন হাসবেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মেডিকেল রিসার্চে দেখা যায় যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ 24 ঘন্টার মধ্যে 10 থেকে 15 মিনিট হাসে। আপনি যেহেতু এতদিন ধরে হাসেন নাই, ব্যাপারটা তো খুব মিরাকুলাস, মানে একদম আনবিলিভেবল একটা ব্যাপার। তো আপনাকে কে বলছে বিশ্বাস করতে? অদ্ভুত তো। সেদিন তো আপনার বাবাই এই কথা বললো, আপনার বাবাকে কিভাবে আমি অবিশ্বাস করি বলুন?
আর তাছাড়া আপনার বোনও তো একই কথা বলে। হ্যাঁ 100% ট্রু। ইউ ওয়ন্ট বিলিভ মি, আপু যখন ঘুমায় আপুর দিকে আমি তাকাই থাকি, অ্যাটলিস্ট একটু কিছুক্ষণের জন্য যদি ঘুমের মধ্যে হেসে দেয়। ওমা, ও তো ঘুমের মধ্যেও সেম একই চেহারা। কি পাগলের পাল্লায় পড়লাম আমি। এই আপু বাবা, সরি 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 সরি, আমি ভুলে গেছি। আমি তো জাস্ট মজা করতেছিলাম। বস না, এত সিরিয়াস হয়। ওনাকে বলে এখান থেকে চলে যেতে। ভাই না আমি বুঝতে পেরেছি, সরি ডিস্টার্ব করার জন্য। আপনারা হ্যাভ ফান। মন খারাপ করছিস কেন? আই এম সো সরি। আর হবে না, আই এম সো সরি। আই এম সো সরি। আই লাভ ইউ। দেখো কত সুন্দর। গুড মর্নিং। আপু হোয়াট ইজ দিস? মানে আমি বুঝলাম না, এই ছেলে এখানে কি করে? আহা, এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি সকালবেলা জগিং করতে গেলাম, তোর সঙ্গে দেখা, দুজনে মিলে একসাথে জগিং করলাম, তারপর আমি জোর করে ওকে নিয়ে এসেছি। মানে আমি বুঝলাম না তোমরা আসলে কি চাচ্ছ। তোমরা কি চাও আমি বাসা থেকে বের হয়ে যাই? আরে এতে এখান থেকে চলে যাওয়ার কি হলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কেন তুই ওই দিনের ঘটনাটা এখনো মাথায় নিয়ে বসে আছিস। আমি কোনো কিছু মাথায় নিয়ে বসে থাকি নাই বাবা, আমি জাস্ট ওনাকে সহ্য করতে পারি না, দ্যাটস ইট। আই জাস্ট ডোন্ট লাইক হিম। স্যার আমি আসলে আজকে আমি উঠি স্যার এখানে। বসো তো। আচ্ছা আপু, তুই একটা কথা বলতো, তুই দেশে আসার পর থেকে কাকে দেখে তোর ভালো লাগছে? হ্যাঁ মানে হলো এই যে তুই যে মাত্র বললি ওনাকে দেখলে তোর বিরক্ত লাগে, তোর কাকে দেখলে বিরক্ত লাগে না? তোর তো সবাইকে দেখলে বিরক্ত লাগে। লাস্ট কবে তুই আমার সাথে ভালো মতো কথা বলেছিস? হ্যাঁ, মানে তোরা কি ঠিক করছিস যে বসে বসে এখানে আমার সাথে ঝগড়া করবি? সেটাই তো। ঝগড়া করতে চাই না আপু, আমি শুধু চাই আমার আগে সেই বড় আপ্পিকে ফিরে পেতে, আর বাবা চায় তার রাইসামণিকে ফিরে পেতে। দ্যাটস ইট। এর থেকে বেশি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। প্রথমেই আমি আপনাকে একটু সরি বলতে চাই, এই কয়টা দিনে আমি আপনাকে অনেক ডিস্টার্ব করেছি। ওয়েল, অ্যাজ আ স্ট্রিট ফটোগ্রাফার আমার মেইন ফোকাস হচ্ছে স্মাইলস, এবং আমি স্মাইল ক্যাপচার করতে খুব পছন্দ করি। আমি যে কত হাজার হাজার স্মাইল ক্যাপচার করছি তার কোনো রকম কোনো ইচ্ছা, তার কারণেই হয়তো আমার না কাউকে মন খারাপ দেখতে একদম ভালো লাগে না। মানে কারো মুখে হাসি নেই, এটা আমি একদমই মেনে নিতে পারি। আর স্যার যখন বলছিল যে আপনি 4-5 মাস ধরে হাসছেন না, মানে made me a little curious. So আমি এটা নিয়ে রিসার্চ করি, অ্যান্ড এটাতে আমি যেটা জানতে পারি সেটা হলো যে অতিরিক্ত স্ট্রেস, হতাশা, মানসিক চাপ থেকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, উইচ ইজ নট ডিপ্রেশন এট অল, বাট একটা ডিপ্রেসিভ এপিসোড। এটার কারণে কি হয়? এটার কারণে হতে পারে যে আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না, আপনার যে মানুষগুলোর সাথে কথা বলতে ভালো লাগতো তাদের সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগবে, তার এভরিডে অ্যাক্টিভিটি করতে আপনার ভালো লাগবে। এটা যদি চলতে থাকে তাহলে আপনার ফেস আর মাসল শক্ত হয়ে যাবে, একদিন আপনি চাইলেও হাসতে পারবেন। কিন্তু এটা যদি আনট্রিটেড অবস্থায় বেশি দিন লিঙ্গার করে, ইট ক্যান লিড টু হার্ট অ্যাটাক। তাই আমি স্যারকে বলছিলাম যে আপনার সাথে যদি আমি 2-3 দিন সময় পেতাম একটু কাউন্সেলিং করার জন্য, তাহলে হয়তো আপনাকে আমি নর্মাল লাইফে ব্যাক করাতে পারতাম। হোয়াট? নর্মাল লাইফে ব্যাক করাবেন মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আমি পাগল? না না, আমি একদমই তা বলছি না। আমি আপনাকে মাত্রই বললাম যে ইটস জাস্ট আ ডিজিজ, নাথিং এলস। আহা, ছেলেটা যখন এত করে চাইছে ট্রাই করে দেখুক না। কি আশ্চর্য! মানে কি ট্রাই করবে উনি? আপু তুমিও কি পাগল হয়ে গেছো? আর আমি তো একটা রোবট না যে তোমরা সুইচে একটা চাপ দিলা আর আমি সাথে সাথে হা হা করে হাসা শুরু করলাম। না না না, আপনি তা হতে যাবেন কেন? আমার দেখুন, আমার কাজটাই হচ্ছে রাস্তাঘাটে মানুষের হাসির ছবি তোলা। ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি আমি। আপু আমার কাছে কিন্তু আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। আই থিংক ইউ শুড ট্রাই। একটা থাপ্পড় মারবো। তোরা কি মনে করিস আমি হাসতে পারি না? ভুলে গেছি আমি হাসতে। আপু এই যে আমাকে দেখো, আমি একদম নর্মাল, আমি হাসতে পারি, কিন্তু আমি যখন হাসি হয়তো তোমাদের চোখে পড়ে না। যখন দরকার হয় আমি ঠিকই হাসি। তোমাদের এসব নিয়ে টেনশন করতে হবে না। আরে বাবা, আগে ছেলেটার পুরো আইডিয়াটা শোন, তারপর না হয় ডিসিশন নিস। উফ, আচ্ছা বুঝছি, আমাকে পাগল না করার আগ পর্যন্ত তোমরা ক্ষান্ত হবে না। বলেন আপনার কি আইডিয়া শেয়ার করেন আমার সাথে।
আমরা এইখানে কেন আসছি? আপনাকে একটা অন্যরকম সৌন্দর্য দেখাবো। এই পাহাড় চূড়ায় উঠলে ডিরেক্ট সমুদ্র দেখা যায়। ইম্পসিবল, আমি পাহাড়ে উঠতে পারবো না। আরে আপনি যেভাবে ভাবছেন ব্যাপারটা ওরকম না, মানে পাহাড়টা কিন্তু খুব বেশি উঁচু না, আপনার বেশি কষ্ট হবে না। একটা কাজ করি, আমরা একটু ব্যাগগুলো রেখে যাই, মানে এতগুলো বোঝা শুধু শুধু বেয়ে উঠতে তো কষ্ট হয়ে যাবে। না না, এইখানে ব্যাগ রেখে যাওয়া যাবে না, কেউ যদি নিয়ে যায় তখন। আর আমার ব্যাগের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি এখানে ব্যাগ রাখতে পারবো না, সরি। আমরা কোন দিক দিয়ে আসি আপনি দেখছেন? কতটা ভিতরে আসছি, একটা কুত্তাও দেখা যায় না এখানে। ব্যাগের যদি কিছু হয়েছে আমি তো একটা খবর করে দিই। আমি আমার মার সাথে প্রায় এখানে এসে কথা। মা জানো, কালকে রাতে না আপা ইলিশ খেয়েছে, যদিও সামুদ্রিক ইলিশ অতটা মজা না, তবে মনে আছে তুমি যে ওই যে ভাতে ইলিশ আনতা, যে স্বাদ ছিল, খুব ভালো লাগতো জানো। টেস্টটা এখনো মুখে লেগে আছে, কবে যে আবার খেতে পারবো। বান্দরের মতন খালি লাফায় লাফায় নামতেছেন, কার্টেসি বলতে কিছু নেই। ওয়েট করবেন না আমার জন্য, দেখতেছেন না কষ্ট হচ্ছে। আস্তে আস্তে দাঁড়ান। আপনি আগে যান। এই, হ্যাঁ আর কতক্ষণ লাগবে? এই তো আর একটু সামনে আসেন আসেন। আমি নিজে পারবো, সরেন। খুব পারবে সে। আসেন, হাত দেন। এখানে পাঠাতেন। হ্যাঁ এখানে পাঠাতেন। আমাকে বলতে হবে না, আমার চোখ আছে, আমি দেখতেছি তো কোথায় পারবো। আপনি কোনো কথা বলেন না কেন? এখানে তো আমি বাইক রেখে গেছিলাম। আরে বাইক কে নিল? আরে এখানে তো রেখে গেলাম, আপনি কথা বলতেছেন না কেন? বাইক কে নিল? এই চুপ, একদম চুপ। আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আপনার বাইক কই? এতক্ষণ থেকে খুব বড় গলায় বলতেছিলেন যে এই এলাকায় একটা কুত্তাও আসে না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার ব্যাগের মধ্যে কত ইম্পর্টেন্ট জিনিস ছিল? আমি বারবার বলছি ব্যাগটা এখানে না রেখে যাই, আমরা ব্যাগটা উপরে নিয়ে যাই। প্লিজ আপনি একটু ঠান্ডা হন, প্লিজ আপনি একটু ঠান্ডা হন। আপনি আমাকে মাথায় একটু চিন্তা ভাবনা করতে দেন। আরে আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু ঠান্ডা করেন। আপনি একটু ঠান্ডা হন, আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দিবেন প্লিজ। আচ্ছা দেখেন, কারণ বাইক যেহেতু নাই, চলো আমরা হাঁটা শুরু করি। হাইওয়েতে উঠলে কিছু না কিছু একটা পেয়ে যাবো, চলো। আপনার উপর আমার বিন্দুমাত্র কোনো ভরসা নাই যে আপনি কোনো সলিউশন বের করতে পারবেন। আর ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখান থেকে হাইওয়ে কত দূরে? আরে আমি কেন জানবো না? আমি তো এখানে প্রায়ই আসি। শোনেন,
হাইওয়ে এই রাস্তা দিয়ে যাইতে হবে না, আমরা এই যে পাহাড়ের ভিতর দিয়ে আমি একটা রাস্তা চিনি, 2-3 কিলোমিটার মতো পৌঁছে যাবো। চল। ম্যাডাম ওদিকে কই যান? রাস্তা তো এই। ও না, ঠিকই আছে, রাস্তা ওইদিকেই। হ্যাঁ হ্যাঁ যে যে এই ভাই, হাইওয়েটা কোন দিকে? হাইওয়ে আবার কি চলে? কি বলছেন আপনি? ভালো লাগতেছে না? এই যে জঙ্গলের ভিতরে মাইয়া লয়ে কইতে গেছিস, হ্যাঁ কইতে গেছিস? ভাই 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 কি পার্কে আইছিলা মজা মাস্তি কইরা গেতাছো গা, আমরা কি নসু ট্যাক্স দিবা না? ভাই আমার কাছে তো কিছু নাই ভাই। কিছু নাই মানে ওই দেখ তোর কাছে কি আছে? ভাই 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 কিছু নাই ভাই। ভাই ভাই সোজা যাই, আর কোনো দিকে তাকাবি না। ভাই আমার ফোনটা লাগবে ভাই, প্লিজ ভাই। পকেটটা রেখে যা যা, যাই না ভাই, তাকাবি না, সোজা যাবি যা। মোবাইলটা বেটা ভালাই। দূর আলার করালা আরে রাখতি। এই আপনার হাইওয়ে আর কত দূরে? কতক্ষণ ধরে তো হাঁটতেই আছি শুধু। আমিও বুঝতেছি না, মাথা মাথা সব আবলা খাইছি। এতক্ষণ তো তাও ম্যাপ দেখে আসতেছিলাম, এখন তো ফোনটাও রেখে দিছে। আপনি না বললেন আপনি সব কিছু চিনেন? লাস্ট 2 ঘন্টা যাবত আমি শুধু হাঁটতেছি। আমার তো আপনাকে লোক সুবিধার মনে হচ্ছে না। শুনেন, আমি যদি লোক সুবিধা না হইতাম আপনার ওই মাতালদের কাছে রাইখে আসতাম, আপনারা নিয়ে আসতাম না আমি। কি হলো, দাঁড়ায় আছেন কেন? আসেন। আমার পক্ষে আর এক পাও হাঁটা সম্ভব না। I'm tired. দেখেন, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানে থাকা যাবে না। এখানে অনেক বন্য প্রাণীর ভয়, হাতি, ঘোড়া, ছাগল, গরু সব কিছু চলে আসতে পারে, সাপও চলে আসতে পারে। আসেন আসেন আসেন। কি হলো, আপনি আবার বসে বললেন? চলেন। আমাকে বাঘ, ভাল্লুক, বন্য শুয়ার যা আসুক আমাকে এসে খেয়ে ফেলুক, আমি আর এক পাও হাঁটতে পারবো না। আই এম টায়ার্ড। আমার কাছে ফোনটাও নাই যে আমি বাবাকে একটা কল দেবো যে একটা স্টুপিড লোকের সাথে আমাকে এত দূর পাঠিয়ে দিছে। কি করবো আমি কিছু বুঝতেছি না। আচ্ছা এক কাজ করেন, আপনি আমার ঘাড়ে ওঠেন। হোয়াট? আমি আপনার ঘাড়ে উঠবো এই রাস্তায়? আরে আপনি আমাকে যেভাবে ভাবতেছেন আমি ওরকম না। আমাকে দেখতে শুকনা শাকনা লাগলো, আমি কিন্তু 3 বারের পাঞ্জা চ্যাম্পিয়ন। আসেন। সমস্যা কি আপনার? আপনি পাঞ্জা চ্যাম্পিয়ন না কি চ্যাম্পিয়ন সেটা দিয়ে আমার কিছু আসে যায় না। এক তো আমাকে সেই কখন থেকে রাস্তার মধ্যে হাঁটাচ্ছেন আর হাঁটাচ্ছেন, আবার বলতেছেন আপনি পাঞ্জা চ্যাম্পিয়ন না কি জানো? মানে হোয়াটস রং উইথ ইউ? ব্যাক করুন নাকি আপনি? যান তো আমার সামনে থেকে যান। আমি শুরু করছি, ম্যাপ চেনে না কিছু না, চেষ্টা খারাপ। পাইছি, আপনার নিয়ে যাওয়ার বাহন পাইছি। এই দেখেন, এটা কি? এটা হচ্ছে সুপারি খৈল। ছোটবেলায় আমরা এটা গাড়ি বানায় খেলতাম। আসেন। আমি এটাতে উঠে যাব? যাবেন? আমি এটাতে কিভাবে উঠে যাব? আরে কিভাবে যাবেন সেটা আমার উপর, আপনি খালি উঠা বসবেন। আসেন। মাই গড, মানে আনবিলিভেবল। আসেন আসেন আসেন। আপনি না পাঞ্জা চ্যাম্পিয়ন? আপনার যে ওজন এত বেশি সেটা তো জানতাম না। ও স্যার, ও ম্যাডাম,
কই যান? ভাই ওইদিকে হাইবে না? ওইদিকে হাইওয়ে কই পাইলেন? ওইদিকে তো বিদ্রোহীকে ঘাটি। আপনারা তো উল্টো রাস্তায় এসে পড়ছেন। Shit. দেখেন আমি খুব সরি, আসলে ফোনটা সাথে নাই তো, মানে আমার আপনি কেন সরি বলতেছেন? সরি তো আমার বলা উচিত, কারণ আমার উচিত ছিল আসার আগে আপনার ম্যাপ দেখে আসা। আল্লাহ, এখন আমার তো আপনার উপর সন্দেহ হচ্ছে। স্টুপিড নাকি আমি? দেখেন, আপনি আমার কথাটা শুনেন, এখন আমাদের একজন আরেকজনকে সন্দেহ করার টাইম না, উই হ্যাভ টু ট্রাস্ট ইচ আদার প্লিজ। স্যার, আমি নিত্যরঞ্জন দফাদার, পেশায় একজন চৌকিদার, অবসরপ্রাপ্ত, মানে সাসপেন্ড। ভাই দেখেন, আপনার পরিচয় জানার সময় না, আপনি প্লিজ আমাদের একটু হেল্প করেন, একটু হাইওয়ে পর্যন্ত নিয়ে যান ভাই প্লিজ। অবশ্যই স্যার, এইটাই তো আমার কাজ। তাহলে চলেন, কোন দিকে যাবো? দাঁড়ান স্যার, এত অস্থির কেন? আগে ডিলটা ফাইনাল করেন। ডিল মানে কিসের ডিল? আমি যে আপনাদের হাইওয়ে পর্যন্ত নিয়ে যাব, তার একটা ভাড়া আছে না? ভাড়া কেন দিতে হবে? আপনি কি আমাদেরকে গাড়ি করে নিয়ে যাবেন? ম্যাডাম, নিত্যরঞ্জনের দেহটাই একটা গাড়ি। গানে শোনেন নাই? মন আমার দেহ গাড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইয়াছেন মন আমার দেহ গাড়ি। গাড়ি না ঘড়ি? হয়েছে ম্যাডাম, ঘড়িও যা গাড়িও তাই। স্যার, আমি মানুষ সোজা, বুঝিও সোজা। আপনারা যদি হাইওয়ে পর্যন্ত আমার সাথে যান, আমার কত দেবেন এটা কন, নাহলে আমার অন্য কাস্টমার আছে। আপনার অন্য কাস্টমার মানে? আপনারা যদি এখন আমার সাথে না যান, তাহলে বিদ্রোহীকে ডাইকা ওকে রাতে আপনাদের তুলে দেবো না। ভাই 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 দেখেন, ভাই প্লিজ ভাই, ভাই দেখেন আমাদের ব্যাগ বাইক সবকিছু চুরি হয়ে গেছে, অবশিষ্ট ভাঙতি টাকা যা ছিল এক মাথা লেখ খপ্পরে পইরা ওইগুলোও গেছে ভাই। আমাদের কাছে আপনারা দেওয়ার মতো কিচ্ছু নাই ভাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই ভাই। দিলেন তো ইমোশনাল করে। সমস্যা নাই, ম্যাডামের হাতে যে ঘড়িটা দেখাইতেছে ওইটা হইলেও চলবো। অবশ্যই ভাই, ঘড়ি দেন, ঘড়ি দেন। না না, ঘড়ি দেওয়া যাবে না। আরে ঘড়িটা দেন, আর ঘড়িটা তো এমন কোনো দাম না, সস্তাই তো মনে হচ্ছে, দেন। এক্সকিউজ মি, ইটস অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। এটা আমার মার ঘড়ি, এটা আমার জন্য প্রাইসলেস। আমি ঘড়ি দিতে পারবো না, ইম্পসিবল। স্যার, আপনাকে আজাইরে পেশাল শোনার সময় আমার নাই, আমার অন্য কাম আছে। আমি তাহলে ওকে ডাক দিই। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড ওয়েট করেন, এদিকে আসেন, এদিকে আসেন। হোয়াট? দেখেন, কিছু একটা না দিলে ও তো আমাদেরকে নিয়ে যাবে না, এরপরে বিদ্রোহীদের কাছে ধরাই দেবে। আপনি বোঝার চেষ্টা করেন বিষয়। তো আপনি দিতে পারেন না? আমি কি দিব, আমার কাছে কি আছে? অবশ্য সেটা ঠিক, আগা থেকে মাথা পর্যন্ত পুরোটাই চিপ। আমি দিতে পারবো না ঘড়ি। আরে কেন? এত দেখে জোর দেখাইছেন যে আপনি পঞ্চা চ্যাম্পিয়ন হয়েছেন কয়েকবার, শক্তির জোর এখন এখানে দেখাইতে পারেন না? সব জায়গায় শক্তির জোর দিয়ে হয় না, মাঝে মধ্যে ব্রেন খাটাইতে হয়। ব্রেইন, সেটাও তো আপনার নাই। আরে ওটা খাটানোর সুযোগ তো দিতে হবে আপনার আমাকে। একটা কাজ করুন প্লিজ, আমি ঘড়ি দিতে পারবো না। হাইওয়ে পর্যন্ত দেন, তারপরটা পরে দেখতে পারবো না আমি, বলছে না ইম্পসিবল। এটা আমার মায়ের ঘড়ি, ফাইজলামে নাকি? আমি তো দিয়ে দিতে বলতেছি না, হাইওয়ে পর্যন্ত টাইম দেন ও স্যার, গেলাম। এই ভাই প্লিজ দেন না। আচ্ছা চলেন, আপনি হাইওয়ে পর্যন্ত যাই, তারপর ঘড়ি দিয়ে দেবো। দুঃখিত ম্যাডাম, নিত্যরঞ্জন বাকিতে কোনো কাজ করে না। আর তাছাড়া হাইওয়ের ধারে ধারে যে আপনারা যদি পাল্টি দেন, আপনি যদি দৌড়ায় পলায় যান, আপনাদের আমি খুঁজে পাবো কই? আমার এমনিতে হাঁপানির সমস্যা, বেশি দৌড়াইতে পারি না। এই যে ভাই, চলেন। হ্যাঁ, একটু প্লিজ সাবধানে রেখে এটা। স্যার, আপনারা কি ভাং ভুং খাইছিলেন নাকি? হ্যাঁ কি করেন, ভাঙবুং খামো কেন? না, তাইলে ঠিক আছে, আমি আবার নেশাখোরদের সাথে চলি না। দেহ তরি দিলাম সাড়িয়া, তোমারও নামে রে বাজারিরা বাজার করে, কত রঙের বাতি জ্বলে দোকানের সামনে। এই বাতি জ্বালতে বন্ধ করবেন? হ্যাঁ, একটু পরে এমনি বাতি নিভা যাবে। আমার কাছে এমনি মোবাইল ফোন কিচ্ছু নাই। চিন্তা করেন না স্যার, এই নিত্যরঞ্জনের দেহটাই একটা লাইট। উনি তো দেখি পুরাই একটা ইলেকট্রিক্স ফ্যাক্টরি। তা ঠিক কইছেন ম্যাডাম।
পারবেন স্যার, আসেন সাবধানে। কি হলো, দাঁড়াইছেন কেন? আরে মিয়া, আপনি তো নিজেই রাস্তাঘাট কিছু চিনেন না, তার উপরে হয়ে গেছে অন্ধকার। এখন কেমনে যাবো? ফোন টোন কিছু নাই। চিন্তা করেন না স্যার, নিত্য আছে। আপনারা দুই পাশ থেকে দুজন আমার হাত ধরেন, ধরেন 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 ধরেন, ধরছি। শক্ত করে ধরেন, ছাড়বেন না। এখন আমার নিয়ে চলেন। হ্যাঁ? জি স্যার, নিত্য রাতে চোখে দেখে না, জন্ম থেকে রাত কানা। শয়তানের বাচ্চা, এখন কি করতে মন চায় এটারে? আমার তো ইচ্ছা করতেছে এটারে এইখানেই আমি কড়াই পড়াই মেরে ফেলি। এই, তুই আমার ঘড়ি দে, আমার ঘড়ি দে, ঘড়ি বের কর। পুরুষ মানুষের পকেটে হাত দিব না আপনি। ঘড়ি বের কর। এই করে বের কর। স্যার আমি ওনার স্যার স্যার স্যার, এটা ঠিক করতেছেন না স্যার। স্যার অন্ধের সাথে, স্যার অন্ধের সাথে জুলুম হচ্ছে স্যার। স্যার অন্ধের সাথে জুলুম করেন না স্যার, আল্লাহ সহ্য করবে না স্যার। করি কই তোর? ঘড়ি বের করে। স্যার স্যার স্যার, এটা ঠিক হচ্ছে না স্যার। এই যে করি। Oh my God. তবে এই 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 এই, আপনারা নেশা করা পছন্দ করেন না? পকেটে গাঞ্জা কেন? জি না স্যার, আমি কইছিলাম আমি নেশাখোরদের সাথে চলি না, কারণ আমি নিজেই তো নেশাখোর। আমি নেশা করে আগুলে গেলে আমার সুস্থ করবে গেলে। স্যার একটা রিকোয়েস্ট করবো স্যার। কি? ওইটা যখন পাইছেন মুখে দিয়ে একটু জ্বালায় দেবেন, খাইয়া ঘুমায় যাই। মানে আমি বুঝলাম না, এরকম একটা সিচুয়েশনে কেউ এরকম বলদের মতন হাসে? আপনার সামনে যদি এরকম একটা সার্কাসের প্রাণী থাকে, আপনি হাসবেন না? তো কেমনে আপনি তো ঘুমায় থাকেন? সার্কাসের প্রাণীর থেকে কোনো অংশে কম না। সে তখন থেকে কনস্ট্যান্টলি হেসেই যাচ্ছেন। এরকম হাসে কারা জানেন? এরকম হাসে পাগলে। আপনি কি পাগল? চলেন, ভয়, ভীতি, মানসিক চাপ এগুলা থেকে মুক্ত পাওয়ার একটাই মেডিসিন, হাসি। দেখবেন সব কিছু থেকে রিলিফ পাওয়া যায়। আপনি একবার হেসে দেখেনি না? সরি, আমার না একদম হাসি পাচ্ছে না। এখন হাসি না পেলে আমি কি জোর করে হাসবো? আমার বাবাও যে কার সাথে আমাকে পাঠাচ্ছে, একটা ব্যাকুল ছেলে। গোল্ডেন কিছু নেই, বেয়াদব একটা, বলদের মতন কতক্ষণ ধরে হাসতেই আছে। আবার হাসতেছেন আপনি, লজ্জা শরম কিছু নাই আপনার? আমি লাস্ট কবে কাঁদছি আপনি জানেন? কবে? আজ থেকে প্রায় 20 বছর আগে, যেদিন আমার বাবা মার ডিভোর্স হয়। কি অবাক হইলেন যে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে কিভাবে সারাক্ষণ উইদাউট এনি রিজন হাসতে থাকে? আমার তখন বয়স 8 বছর। তখন আমার বাবা মার ডিভোর্স হয়। ওই দিন আমি এত কাঁদছি, আমার কান্না দেখে কোর্টের উপস্থিত সবার চোখে পানি চলে আসছিল। কিন্তু আমি আমার কান্না দিয়ে আমার বাবা মার মন গলাইতে পারিনি। সেদিন বুঝছি এই পৃথিবীতে কান্নার কোনো মূল্য নেই। ইটস আ ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ এভরিথিং। তারপর থেকে আমি শুধুমাত্র হাসির পিছনে দৌড়াই। এই যে আপনি লাস্ট 6 মাস ধরে এক ফোঁটাও হাসেন নাই না, মানে আমি জানি যে আপনার প্রবলেম ছিল, বিভিন্ন রকমের ইস্যুস ছিল, কিন্তু আপনি কি একটা ব্যাপার নোটিস করছেন? আপনি না হাসাতে আপনার বাবা এবং ছোট বোনের মুখ থেকেও যে হাসিটা বিলীন হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে সবাই কান্না দিতে পারে, হাসি দিতে পারে না। তাই নিজের যতই কষ্ট থাকুক না কেন, অন্যকে হাসানোর চেষ্টা করবেন। দেখবেন নিজের যত অপূর্ণতা আছে না, সব পূরণ হয়ে যাবে। সরি, এই অন্ধকারের মধ্যে আর এই সিচুয়েশন আপনার অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তাও একটা ছোট্ট রিকোয়েস্ট করব, একবার একটু হেসে দেখেনি না? হাসি যে কতটা মূল্যবান তা আপনি নিজেই বুঝতে পারবেন।
জি স্যার, ম্যাডাম সাহেব আছে। ঠিক আছে। স্যার কিছু টাকা পাঠাইবেন, আগামী সপ্তাহে বউটার ডেলিভারি স্যার। এই কি বলো, তোমার না গত বছর একটা মেয়ে হলো? জি স্যার, এটা মিস্টেকলি হয়ে গেছে আরেকটা। ও, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। ওকে। তুমি তো ম্যাজিশিয়ান, একদিনের মধ্যেই আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে দিয়েছো। জি না স্যার, হাসি ফেরানোর জন্য ম্যাজিশিয়ান হওয়া লাগে না, কটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করলেই। আলো ছায়ারো দূরে আমায় নেবে কদূরে, ডুবেছি মহামায়ার সমুদ্রে। হাজারো স্বপ্নের ভিড়ে অচেনা তুমি চেনা নিড়ে, মনের কথা হাওয়ায় ওড়ে। পাশাপাশি তবু দূরে কেন জানো কি, আধারে পথ দেখাতে হব জোনাকি। দ্বিধা ভুলে চলতে চাই, হাত তোমার ধরতে চাই, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচতে চাই। দ্বিধা ভুলে বলতে চাই, তোমার আমি হতে চাই, বিশ্বাস হয়ে তোমার থাকতে চাই। আপনার আসলেই কোনো গার্লফ্রেন্ড নাই? মানে আপনি দেখতে শুনতে স্মার্ট, শিক্ষিত ছেলে, এত রিনাউন্ড একজন ফটোগ্রাফার, আপনাকে কোনো মেয়ে প্রপোজও করেনি কখনো? প্রপোজ তো করে মেয়েদেরকে, ছেলেদের করে অফার। এটা কেমন কথা? আরে আমি ফাজলামো করছি। না না, ব্যাপারটা এমন না যে কেউ কখনো প্রপোজ করে নাই বা করছে না। আমি আসলে কারো দিকে কখনো ওইভাবে তাকাই নাই, আর ছোটবেলা থেকে এমন একটা নেগেটিভ এনভায়রনমেন্টে বড় হয়েছি, এই প্রেম ভালোবাসা সংসার নেভার রিয়েলি থট অ্যাবাউট ইট। আর আরেকটা ব্যাপার হচ্ছে আসলে কাউকে কোনোদিন বিশ্বাসই হয়নি। ইনশাআল্লাহ এবার হয়ে যাবে বিশ্বাস। কি? আপনি কিভাবে বুঝলেন? না মানে এমনি মনে হলো তাই বললাম। চলে না ওই দিকটাতে যাই, কি সুন্দর দেখেন, এই দিকটাও এটা আসে। অব্যক্ত কথাগুলো মেঘের ভাঁজে থাক, তোমার আমার নীরবতায় প্রেম হয়ে যাক। অসমাপ্ত গল্পগুলো পূর্ণতা খোঁজে, তোমার ছায়া ছাড়ছি না আমি এত সহজে। পাশাপাশি তবু দূরে কেন জানো কি, আধারে পথ দেখাতে হব জোনাকি। দ্বিধা ভুলে চলতে চাই, হাত তোমার ধরতে চাই, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচতে চাই। দ্বিধা ভুলে বলতে চাই, তোমার আমি হতে চাই, বিশ্বাস হয়ে তোমার
বিশাল পথে দুজন যত হেঁটে যায়, মায়াবী ওই চোখে চেয়ে গন্তব্যে হারায়। হালকা ছুঁয়ে আঙুলগুলো বলছে সব কথা, আড়াল হলে বুঝতে পারি তোমার শূন্যতা। পাশাপাশি তবু দূরে কেন জানো কি, আধারে পথ দেখাতে হব জোনাকি। দ্বিধা ভুলে চলতে চাই, হাত তোমার ধরতে চাই, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচতে চাই। দ্বিধা ভুলে বলতে চাই, তোমার আমি হতে চাই, বিশ্বাস হয়ে তোমার থাকতে চাই। আপু দেখ কে আসছে। Babe, I'm back. মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। And I'm here for you. I just took the flight and came here. আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছিলাম না। I know I did wrong. I wasn't fair with you. But that wasn't me. You know me, right? আমি কোন সার্কেলে ছিলাম, কাদের সঙ্গে ছিলাম তুমি জানো। Now I'm an evolved person. All those are past. I'm an evolved person and everything is sorted. আমি আঙ্কেলকে সব বলছি and he is okay with everything. আঙ্কেল বাবাকে ফোন করছিল, বাবা is coming tomorrow. Uncle is all right with everything. Everything is sorted. তুমি দাঁড়িয়ে আছো এখনো, এসো এসো। আঙ্কেলের সঙ্গে সব কথা হয়েছে, আঙ্কেল কথা বলছেন আব্বার সাথে, আব্বা কালকে চলে আসতেছে। বসো, সিট। পাশাপাশি তবু দূরে কেন জানো কি, কিরে আধারে ওই! পথ দেখাতে হব জোনাকি। বুঝলাম না আমি। দাঁড়াই, ধর আমার এয়ারপোর্ট থেকে নামার পর থেকে কতগুলা ফোন দিছি, ফোনে পাইতেছি না। এরপরে হোটেলে গেলাম, হোটেলের মামা আমারে বললো তুই এখানে। সরি দোস্ত, ফোন সাইলেন্ট ছিল। ফোন সাইলেন্ট কেন থাকবে আমি বুঝলাম না। তোর ফোন তো সাইলেন্ট থাকে না। কি রে আবি, কি হয়েছে তোর? কথা বলছ না কেন? এই কি হয়েছে? তুমি এইখানে?
আমি তোমাকে কই কই খুঁজছি। এই তাকাও না, চলো না একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। চলো। রাইসা, রাইসা, you are distant and I can feel it. It hurts. আমি যে এত দূর থেকে তোমার জন্য আসছি, তুমি খুশি হও না? খুশি হওয়ার মতন কিছু করছো যে আমি খুশি হব? Shit, আমি তো ভুলে গেছি, তোমাকে একটা হাগও করি না ঠিক করে। Come baby, আসো, come to me. Let me make you happy. অভ্যাসটা এখনো বদলাতে পারো নাই, তাই না? Are you taking advantage of me? তুমি কি মনে করছো তুমি আসবা, এসে আমাকে হাক দিবা, আর আমি সাথে সাথে গলে যাব? Don't even dare to think about it. সহ্য। দেখো হাসিম, তুমি আমার বাবার সাথে কথা বলছো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলছে, আর এখন বাকি যেটাই হবে সেটা কমপ্লিটলি আমার ফ্যামিলির ডিসিশন। আমার বাবা যেটা ভালো মনে করবে সেটাই হবে। You have nothing to say. No, I have nothing to say. আরেকটা কথা, পারলে নিজের অভ্যাসটা বদলাও। তুমি কি মনে করছো তোমার আশেপাশে মেয়েরা অনেক ঘোরাঘুরি করে, তুমি তাদের সাথে ক্লোজ হও, ওরা ওইটা অনেক পছন্দ করে, আমি ওরকম? Just keep in mind I am not like other girls and I have nothing to say. অভ্যাস কি? আমি চেঞ্জ পারসন। বুঝলাম না, আরে বদলাই গেছি তোরে ভাই। এই দোস্ত, উঠ 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 উঠ, সর। উঠ না তুই। আরে কি হয়েছে বেটা, সকাল সকাল কি শুরু করছিস তুই? কি শুরু করছি মানে? তুই জানলাটা খুইলা খালি দেখ আহ! যে কে আছে এইদিকে, দেখ তুই। কে রে, কি রে ভাই? দেখ তুই খালি দেখ। এত সকালে কিছু হয়েছে? আমার তো কিছু হয় নাই, হয়েছে তো তোমার। আমার আবার কি হলো? কি হয়েছে তুমি জানো না? কালকে কাউকে কিছু না বলে তুমি হুট করে আমার বাসা থেকে বের হয়ে গেছো কেন? আমি তোমাকে একের পর এক ফোন দিলাম, তুমি কলটা রিসিভ তো করো নাই। মানুষের এতটুকু কার্টেসি থাকে যে কলটা ব্যাক করে, সেটা পর্যন্ত তুমি করো নাই। আসলে হয়েছে কি, আমি কালকে অনেক আর্লি ঘুমায় পড়ছিলাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড। হ্যাঁ আমি বুঝলাম তুমি রাতে আর্লি ঘুমায় গেছো, কিন্তু দিনের বেলাও কি তুমি ঘুমিয়েছিলা নাকি? আচ্ছা অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে কালকে তোমার বাসায় তোমার ফিয়ন্সে চলে আসছে, তো মানে আমি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম। আমি বুঝতেছিলাম না হোয়াট টু ডু, তাই আমি চলে আসছি। আর তুমি কল দিছো, ধরতে পারি না। এটার মেইন রিজন হচ্ছে যে আমি ভাবছি যে তুমি এখন যদি আমার সাথে ফোনে কথা বলো, উনি কিভাবে রিয়্যাক্ট করে, মানে ব্যাপারটা কেমন না? কেমন মানে? এই তুমি কি আমার বয়ফ্রেন্ড? না মানে আমি বুঝলাম না, তুমি আমার বয়ফ্রেন্ড না যে তোমার সাথে কথা বললে আমার ফিয়ান্সে রাগ করবে। আর আমার ফিয়ান্সে যদি রাগও করে তাতে আমার কিছু আসে যায় না আবির। কারণ একটা কথা তুমি মাথায় রাখো, আমার লাইফে অন্যান্য মানুষদের থেকে তুমি অনেক আলাদা। দেখো আবির, আমি না আমার লাইফে অনেক ধরনের মানুষের সাথে মিশছি, দেশে হোক বিদেশে হোক, কিন্তু দিন শেষে না সবাই নিজেরটাই ভাবে। কিন্তু একমাত্র তোমাকে আমি দেখছি যে নিজেরটা চিন্তা না করে অন্য মানুষের কথা চিন্তা করে। আবির, তুমি তুমি আমাকে বুঝাইছো যে লাইফের মিনিং কি। You made me realize that how beautiful life can be.
আর যেই মানুষটার সাথে আমার এই বিউটিফুল লাইফের জার্নি শুরু হয়েছে তাকে আমি কোনোদিন হারাতে চাই না। আমি চাই তুমি আমার লাইফের সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকো। আমি আর কাঁদতে চাই না, আমি সবসময় হাসতে চাই। এখন বলো, তুমি আমার লাইফে সবসময় আমার পাশে ছায়া হয়ে থাকবে? এইভাবে বললে তো হবে না, প্রমিস করে বলতে হবে যে আমি তোমার লাইফে সবসময় ছায়া হয়ে পাশে থাকবো। বলো। প্রমিস। এখন থেকে আমি যখনই কল দিব সাথে সাথে কল রিসিভ করবা। কি করবা? ফোন রিসিভ করব। আর ইফ ইন কেস যদি ফোন রিসিভ করতে না পারো তাহলে যখনই ফোন দেখবা একটা কল ব্যাক করবা। আর বাই এনি চান্স যদি আমি কল রিসিভ না করি তাহলে তুমি আমাকে একটা টেক্সট দিবা। কি দিবা? টেক্সট। সাথে সাথে। ওকে, বাট আই হ্যাভ আ কোশ্চেন। তুমি টেক্সটের রিপ্লাই না দিলে আমি কি করব? ওকে খুঁজে নিবা, তুমি কোনো না কোনোভাবে আমাকে রিচ আউট করবা আর আমি সবসময় টেক্সটের রিপ্লাই দেবো। আই প্রমিস। মাঝে মাঝে জীবনে এমন অনেক সময় আসে কাউকে ছেড়ে যেতে চাইলেও যাওয়া যায় না। পাশাপাশি তবু দূরে কেন জানো কি, আধারে পথ দেখাতে হব জোনাকি, দ্বিধা ভুলে চলতে চাই, হাত তোমার ধরতে চাই, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচতে চাই, দ্বিধা ভুলে বলতে চাই তোমার আমি হতে চাই, বিশ্বাস হয়ে তোমার সেই কিরে রাইসারে কইছস? কি গমু? কি কবি মানে? আরে তুই কি বাপ্পা রাজ মনে করস নাকি নিজের? হ্যাঁ, নিজের নায়িকা আরেকজনের কাছে দিয়া তুই এখানে মদ খেয়ে শোক পালন করতেছিস। আমি ভাই আমার বন্ধুর এরকম কষ্ট দেখতে পারবো না। তুই যদি না বলস আমি কয় দিন। আরে শোন, সমস্যা হয়েছে কি জানোস? কি? ফিয়ন্সে আয়া পড়ছে বাল। মাথা মামা নো গালি, অনলি রেসপেক্ট। ভিতরে লাল পানি পড়ছে তো, খুব ভালো স্বাস্থ্য না? হ্যাঁ, আচ্ছা আগা কি কবি ক? হ্যাঁ আগে কি জানি কইতেছ? কইতেছিলি জয় মা ব্যাক আইছে। ও হ্যাঁ, মামা আমি না তোরে কইলাম নো গালি, অনলি রেসপেক্ট। আচ্ছা বুঝছি ভুলে গেছে, মাফ করে দে। তুই আগাবি? হ্যাঁ আগাই। মামা কেমনে আগাও মামা? আমি তো আগাইলেই আমার সামনে আয় পড়ে। এই যে এতক্ষণ লাইন আইছস। হ্যাঁ শোন, দুই বন্ধু মিলা মন মারমু মাইরা পরে কি মই যে কক্সবাজারে পানির মধ্যে চুবাইয়া মুমতা বানাইয়া পরে জার্মানি বানাবো। কি কস? হ্যাঁ মামা চাইলে তো করাই যায়, কিন্তু ওর বাবার সাথে কথা বললাম, বিয়ের ডেট ফিক্স আছে।
ফিক্সড হয় নাই। নেক্সট উইকে ঢাকা যাব, তারপর যে সব ঠিক করব। তোমার বাবা তো অনেক খুশি। খুশি তো হবেই, দেশের সবচেয়ে বড় গ্রুপ অফ কোম্পানির ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। খুশি হবে না? খুশি তো হবে। আর তুমি তুমি খুশি না? আমার খুশি তো ম্যাটার করে না। এইভাবে কেন বলছো তুমি? যা কিছুই হোক, ওর জন্যই তো তুমি এই লাস্ট 6টা মাস স্বাভাবিক জীবন থেকে দূরে ছিলে, তাই না? দেখো আবির, ওকে হারিয়ে আমার যে কষ্ট হয়েছে বিষয়টা তা না। আমার কষ্ট হয় এটা ভেবে যে বিগত 4টা বছর আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। এখন তো আর সে ভুল মানুষ না, তাই না? সে তো প্রুভ করছে যে সেই তোমার জীবনের সত্যিকারের মানুষ। জানি না, জানতেও চাই না। এনিওয়ে, ঢাকায় যেয়ে আবার হাওয়া হয়ে যেও না। তোমাকে এতবার করে বললাম যে ফোন দিলে অন্তত ফোনটা রিসিভ করো, কিন্তু কে শোনে কার কথা? তুমি তো কোনো কথা শুনো না। কই, আমি তো প্রতিদিনই তোমার ফোন ধরতেছি। 20 বার কল দিলে তারপর যে একবার তুমি ফোন ধরো। সরি, আমি আসলে সামনে একটা এক্সিবিশন আছে, ওটার ডেডলাইন পড়ে গেছে, সো খুব ব্যস্ত ছিলাম ওটা নিয়ে। ঢাকা যেয়ে কত ব্যস্ত হয়ে যাবে না কাজ নিয়ে। সেটা তো তুমিও হবা বিয়ের পর। তো দেখো আবির, আমি তোমাকে কতবার বলেছি বাকি সবার সাথে নিজেকে কখনো মিলাবা না। ঠিক আছে, দেখা যাবে যে তুমি বিয়ের পরে আমার জন্য কতটুকু সময় বের করতে পারো। আমি যাই, ফ্লাইট মিস করবো পরে। আবির, কিছু বলবা? আমার কেন যেন তোমাকে বিদায় দিতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে খুব কাছের কাউকে হারিয়ে ফেলতেছি। ধুর, কয়টা দিন একসাথে অনেকটা সময় কাটাইছি তো, তাই তোমার এরকম মনে হচ্ছে। আমি দূরে চলে গেলে দেখবা সব ঠিক হয়ে যাবে। হবে হয়তো, জানি না। আর বিয়েতে আসবা না? পাশাপাশি তবু দূরে কেন জানো কি? আধারে পথ দেখাতে হব জোনাকি। দ্বিধা ভুলে চলতে চাই, হাত তোমার ধরতে চাই। ছেলেটাকে এতবার করে বললাম যেন কল দিলে কলটা রিসিভ করে, ফোন বন্ধ করে রাখছে। খারাপ লাগে না? যেন কল যদি নাও ধরতে পারে, কলটা যেন অ্যাটলিস্ট ব্যাক করে। এই তুই এখানে? আর দিকে হাসিব তোকে ফোন করতে করতে অস্থির, তোকে পাচ্ছেই না। চেক কর ফোন। কি জানি, খেয়াল করি নাই। আচ্ছা আব্বু, আবিরের সাথে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে? না তো, কেন? আরে আর বলো না, আমি ওকে এতবার করে বললাম যেন যাওয়ার পর ফোনটা খোলা রাখে, এতবার করে কল দিলাম কিন্তু ফোন বন্ধ। কে শোনে কার কথা? আরে এই সমস্ত উদ্বাস্তু ছেলেপেলেদের কোনো ঠিক ঠিকানা আছে বল? আজ বাদ দে সব। হাসিব তোর জন্য অপেক্ষা করছে, ফোন কর ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কল দিচ্ছি।
কালকে একটু ঢাকা যাব। কালকে ঢাকা যাবি কেন? আমরা তো 10 তারিখে সবাই মিলে একসাথে যাব। না, আমার একটু জরুরি কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঝিমিকে সাথে করে নিয়ে যাস। না না, দরকার নেই, ঝিমি তোমার সাথেই আসো। তুমি একটু কষ্ট করে দারোয়ান আঙ্কেলকে বলে রেখো। ঠিক আছে, সেটা না হয় বলে দিলাম। তুই এক কাজ কর, ওই হাসিবকেও জানিয়ে রাখ, যদি কোনো সমস্যা হয় ও তোর সঙ্গে যোগাযোগ করবে। আপু, কাউকে কিছু বলা লাগবে না, আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি। কী রে, হঠাৎ ওর কী হলো? কি জানি, তোমার মেয়ের বয়ফ্রেন্ড চলে গেলেও কষ্ট পায়, আবার ফিরে আসলেও কষ্ট পায়। এই তুই বড় বোনকে নিয়ে এভাবে কথা বলছিস কেন? তোকে কিছু মিথ্যা বলছি? সত্যি কথা তো বলছি। ঠিক মতো মনোযোগ দিয়ে খা, বেশি কথা বলতে হবে না। ভাইয়া, অ্যাকচুয়ালি হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। লাস্ট উইকে ও কক্সবাজার থেকে ঢাকায় আসছে, কিন্তু ঢাকায় আসার পর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওর ফোনটাও সুইচ অফ, ফোনেও পাচ্ছি না আমি, কোনোভাবে ভাই ওকে রিচ আউট করতে পারছি না। আমার ওর সাথে দেখা করা খুব জরুরি। আসলে বুঝিনি তো, ইটস আ পার্সোনাল ম্যাটার, আমি আসলে কারোর সাথে শেয়ারও করি নাই, এই কারণেই আপনার কাছে আসা। আপনি যদি প্লিজ আমাকে কোনোভাবে কোনো ইনফরমেশন দিয়ে একটু হেল্প করতেন। ওকে, ডোন্ট ওরি। ওর যা ইনফরমেশন আছে তুমি লিখে দাও, বাকিটা আমি দেখছি। আমি জানি না আবিরের জন্য কেন এতটা খারাপ লাগছে। মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে যাদের না পারা যায় ধরে রাখতে, আবার না পারা যায় দূরে ঠেলে দিতে। মাঝে মাঝে কোথাও থেকে যায় মনের ভেতরে অদৃশ্য এক টান হয়ে। আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি? ইটস বিন নিয়ার অ্যাবাউট 30 মিনিটস। চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি কি তোমাকে বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে? মানে কি রাইসা? তুমি কেন আসছো এটা যদি তুমি আমাকে না বলো, তাহলে আমি তোমাকে কি জিজ্ঞেস করবো? তোমার সঙ্গে দেখা করতে, কথা বলতে হলে আমার রিজন নিয়ে আসতে হবে। অবশ্যই রিজন নিয়ে আসতে হবে। দেখো, তোমাকে আমি আগেও বলছি, প্রয়োজন পড়লে আমি তোমাকে আবার বলবো, তোমার আর আমার মধ্যে এতদিন যা ছিল, একদিন রিলেশনশিপ ওর হোয়াট এভার ইট ইজ, তুমি হয়তো সেই অধিকার থেকে, সেই রাইট থেকে তুমি আমাকে এতদিন এতগুলো কথা বলছো, কিন্তু জাস্ট টু লেট ইউ নো, তোমার আর আমার মধ্যে এখন আর কোনো ধরনের সম্পর্ক নেই। বিয়েটা হচ্ছে পারিবারিক সম্মতি, সো ইটস বেসিক্যালি অ্যান অ্যারেঞ্জড ম্যারেজ। এখন তুমি যদি অ্যারেঞ্জ ম্যারেজের প্রসিডিউর ফলো করতে পারো, তাহলে দেন ইটস গুড ফর বোথ ইউ অ্যান্ড মি। তোমার যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে হয়, তোমার যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি এনিথিং, কোনো ধরনের কোয়েশ্চেন, দেন আই এম রেডি টু অ্যান্সার, ইউ জাস্ট আস্ক মি। সো এখন কি আমাদের একদম নতুন করে স্ক্র্যাচ থেকে একদম সম্পর্কটা শুরু করতে হ্যাঁ, হবে? স্ক্র্যাচ থেকেই শুরু করতে হবে, কারণ আগে আমি যেই হাসিবকে চিনতাম, সেই হাসিবকে এখন আর আমি আমার লাইফে অ্যাকসেপ্ট করতে পারবো না। তুমি যদি নতুন করে নতুন হাসিব হয়ে আমার লাইফে আসতে পারো, তাহলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, whether to marry you or not. ভেবে আমি বারবার বলছি তোমাকে, আমি চেঞ্জড ম্যান। আমি তো চেঞ্জ হয়ে গেছি বাবা, আমি কত বদলে গেছি। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না? ওকে, দেন আইল বি রেডি ফর দ্য এক্সাম। অ্যান্ড ইউ নো ওয়াই? বিকজ আই লাভ ইউ। I love you more than my life, and I'll do anything for you. তো কি এখন চলে যাব আমি? হ্যাঁ, আর একটা কথা, নেক্সট টাইম আমার ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবে, তোমাকে যেন ফার্দার আমি এই বাসায় আসতে না দেখি। আর তোমার সাথে বেশি আর্জেন্সি হয় আমার সাথে কথা বলার বা আমার সাথে দেখা করার, দেন লেট মি নো। দরকার পড়লে আমি বাইরে যেয়ে তোমার সাথে দেখা করবো, বাট ফার্দার তুমি বাসায় আসবে না। All right. I don't have anything to know about you, but if you have to know anything about me, you know where to find me. I'm just a call away. আসি তাহলে? প্লিজ যাও। And I also don't want to know anything about you. তুমি কি যাওয়া? Can't you see that I'm disturbed? Okay, I'm leaving. Please. Okay, all right.
যাচ্ছি দেন, বাই, টেক কেয়ার। হ্যালো ভাইয়া, কোনো ইনফরমেশন বা কোনো কিছু কি জানতে পারছেন? রাইসা, আবিরের ফোন আমরা ট্র্যাক করেছি। ওর কল লিস্ট অ্যানালাইসিস করে যেটা জানতে পারলাম, আজ থেকে 7 দিন আগে ওর লাস্ট লোকেশন ছিল কক্সবাজার এয়ারপোর্ট। তারপর থেকেই ওর মোবাইল নাম্বারটা বন্ধ আছে। আচ্ছা, ওর কি কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে চিনো? হ্যাঁ, ওর একটা ফ্রেন্ড আছে, নোমান, ওয়েডিং ফটোগ্রাফি করে। স্যার, আমি একটা নিষ্পাপ মানুষ স্যার। স্যার, আমি কখনো বড় গলায় কারোর সাথে কোনো কথাই বলি নাই স্যার। স্যার, আমি একটা ওয়েডিং ফটোগ্রাফার স্যার। আমি মানুষের ছবি তুলি, মানুষের মাঝখানে হাসি ভালোবাসা বিলাই দিই স্যার। স্যার, আমি কি করছি স্যার? স্যার, একবার তাকান না আমার দিকে স্যার। স্যার, রাইসা বইরা আমার ধরে নিয়ে গেছে। আমার ভালো লাগতেছে না, আমি এখানে ভয় লাগতেছে আমার অনেক। আমার 14 গোষ্ঠীর কেউ কখনো পুলিশে যায় নাই, আমার ধরে নিয়ে গেছে। আমার যদি কিছু করে মারে আমি কি করবো? আপনি শান্ত হন। আপনাকে কেউ অ্যারেস্ট করে নাই, আপনাকে কেউ ধরে নিয়ে যাবে না। আমি আর আবির একসাথে থাকি, কিন্তু ওই দিন ঢাকায় নামার পর থেকে ও আর বাসায় যায়নি। মাঝে মাঝে এরকম নিরুদ্দেশ হয়, এটা নতুন কিছু না। ও কোথায় যেতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? ও যখন নিরুদ্দেশ হয় তখন আমি কেন, পৃথিবীর কেউই বলতে পারবে না যে ও কোথায় আছে। দেখো রাইসা, খামাকা খুঁজে লাভ নাই, বুঝছো? ও যদি না চায় তুমি ওকে কখনোই খুঁজে পাবা না। আচ্ছা, এনিওয়েজ, তোমার বিয়ের ডেট ফিক্স হয়েছে? আচ্ছা শোনো, যদি ফিক্স হয় অবশ্যই আমাকে জানাবা। আমি একদম পুরা ইভেন্টটা একদম সুন্দর করে কভার করবো। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ সব ধরনের ছবি তুলে দেবো, বুঝছো? আর এগুলো নিয়ে মন খারাপ করো না। কি রে মা, তুই এখানে কি করছিস? এমনিতে দাঁড়িয়ে আছি। ও, তুমি কোথা থেকে এলে? ও মা, তুই ভুলে গেছিস? আজকে না হাসিবের বাবার সঙ্গে আমার মিটিং ছিল, আমি তো ওখান থেকেই আসছি। শোন, হাসিবের বাবা বলেছে সব কিছু যেহেতু ঠিকঠাক, তাহলে দেরি কিসের? যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা শেষ করে ফেলতে চাই। ঠিকই বলিস। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। দেখ, এটা নিয়ে এত কনফিউশন থাকার কিচ্ছু নেই। হাসিব যেহেতু ফিরে এসেছে, ওর ভুল স্বীকার করেছে। একটা মানুষ যখন তার ভুল রিয়েলাইজ করে তখন সে দ্বিতীয়বার কোনো ভুল করে না। সো এটা নিয়ে কনফিউশনে না থেকে আমি যত দ্রুত পারি বিয়ের আয়োজনটা করে ফেলি, ঠিক আছে? ওকে। স্মাইল। কই সবাই সুন্দর সুন্দরী মেয়েরা হাসো না কেন? আইসা, তুমি কিন্তু হাসতেছো না, সবগুলো ছবি পচা আসতেছে। রেডি? হ্যাঁ, এই যে সুন্দর আসছে। রাইসা, তোর ফোন আসছে। হ্যালো, কেমন আছো? আবির কোথায় তুমি? চারপাশে থেকে তাকিয়ে লাভ নেই, আমি তোমার আশেপাশে নেই। এক্সকিউজ মি। তুমি আমার সাথে এমন কেন করলা? হ্যাঁ, আমি তোমাকে এতবার করে বলছি যা কিছুই হোক তুমি যেন আমার সাথে যোগাযোগ করো। তুমি আমার কোনো কথা রাখো নাই। তুমি জানো আমি তোমাকে এতদিন পাগলের মতন করছি, সব জায়গায় করছি। পরে নোমান ভাই আমাকে বলে তুমি নাকি নিরুদ্দেশ হয়ে গেছো।
আচ্ছা আবির, তুমি শুধু আমাকে একটা কথা বলো, আমি তোমার সাথে কি করছি যেটা কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? বিয়ের সাথে তোমাকে অনেক সুন্দর আছে। তুমি কিভাবে জানো আমার বিয়ে? তার মানে তুমি আশেপাশেই আছো। প্লিজ আবির, একটাবার আমার সাথে একটু দেখা করো প্লিজ। আরে বোকা, আমি আমি আসলেই তোমার থেকে অনেক দূরে। আমি বিশ্বাস করো, আমি না খুব কনফিউজড। আমি এই বিয়েটা একদমই করতে চাই না। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকে আমি রাজি হয়েছি। আমি নিজেও জানি না আমি কি করছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি শুধু জানি আমার লাইফে আমি তোমাকে আমার পাশে চাই। তুমি আমাকে বলো তুমি কত দূরে আছো, কোনো অসুবিধা নাই, আমি তোমার জন্য অপেক্ষা করবো। প্লিজ আবির, প্লিজ তুমি একটাবার আমার সাথে একটু দেখা করো প্লিজ। রাইসা, আমার জন্য অপেক্ষা করো না, আমার আশা অসম্ভব। কেন অসম্ভব? রাইসা, সব কেন উত্তর থাকে না? রাইসা দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু ঠিক হবে না। রাইসা, কিচ্ছু ঠিক হবে না। রাইসা, তুমি আমার কথাটা শোনো, তুমি কোথায় আছো আমাকে বলো, আমি তোমার সাথে একটু একবার দেখা করি। রাইসা প্লিজ, রাইসা কুল, প্লিজ তুমি একটু আমার কথাটা শোনো। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে তুমি তোমার বাবা, জিমি, আশেপাশের সবগুলো ফেসের কথা চিন্তা করো। দেখো দেখো ফেসগুলো কতটা হ্যাপি। এই হ্যাপিনেস ধরে রাখার জন্য হলো তোমাকে হ্যাপি থাকতে হবে। তোমার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? যদি তোমার কখনো কোনোদিন বিপদ হয় অথবা তুমি কোনোদিন নিঃসঙ্গ বোধ করো, তোমার এই ওয়েল উইশার তোমার পাশে ছায়া হয়ে থাকবে। রাইসা, তোমার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, তুমি যাও। একটু গালে হাত দেই, একটু হাসি, একটু চুল টান দেই। সুন্দর। আবিরের সাথে আপনার রেগুলার যোগাযোগ হয় তাই না? আবির, তুমি তো হয়তো শুনেছো যে রাইসার ফিয়ান্সে আবার ব্যাক করেছে। জি স্যার। ওর বাবা এসেছিল আমার কাছে সব কিছু ফাইনালাইজ করতে। আমি ইন্ডিভিজুয়ালি ছেলেটির সাথেও কথা বলেছি। ও আসলে ওর পাস নিয়ে খুবই অনুতপ্ত। বোঝোই তো, ইয়াং ছেলে, খারাপ সঙ্গ পেলে যা হয় আর কি। ছেলেটার সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে ও রাইসাকে ভীষণ ভালোবাসে। রাইসার জন্য যা কিছু করার দরকার সে করতে প্রস্তুত। তাই আমি চাই আগামী মাসে ওদের বিয়েটা সেরে ফেলতে। তুমি কি বলো? স্যার, আমি কি বলবো, যেখানে আপনি আছেন এখানে আমার কি বলার আছে? আর তাছাড়া রাইসার যদি কোনো আপত্তি না থাকে। আছে, আপত্তি আছে। রাইসের সাথে কথা বলে আমার যেটা মনে হলো যে ও বেশ কনফিউজড। আর এই কনফিউশনের কারণ হচ্ছে তুমি। আমি? তুমি দেখো আবির, পুরো জেলা কিন্তু আমাকে চালাতে হয়। আর ঘরের দুটো মানুষের মন বোঝা তো আমার জন্য কঠিন কিছু না। রাইসার সাথে কথা বলে আমার যেটা মনে হলো সে তোমাকে কিছুটা পছন্দ, কিন্তু এই ব্যাপারটাও সে কনফিউজড। কারণ সে আমাকে খুব ভালোবাসে, আর ভালোবাসে বলেই সে ভালো করেই জানে যে আমি তোমাকে কখনো মেনে নেব না। দেখো আবির, তুমি খুব ভালো ছেলে, কিন্তু আমি আমার মেয়ের জামাই হিসেবে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলেকে তো অ্যাকসেপ্ট করতে পারি না। আমি জানি তুমি শিক্ষিত এবং মার্জিত ছেলে। আমার মনে হয় না যে এর চেয়ে বেশি কিছু তোমাকে বলার দরকার আছে। নিশ্চয়ই তুমি বুঝে গেছো। আমি চাই কালকেই তোমরা এখান থেকে চলে যাও, আর কোনো দিন আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখবে না। কারণ তুমি যদি যোগাযোগ রাখো তাহলে আমার মেয়ের কনফিউশন তো কোনোদিনই দূর হবে না। বুঝতে পেরেছি? আমি যাই, একটু জরুরি কাজ আছে, তুমি এসো, চা খেয়েছো। হ্যাঁ,
সরি রাইসা, আবির আসলে চায়নি যে ওর জন্য তোমার আর আঙ্কেলের মাঝখানে ডিস্টেন্স ক্রিয়েট হোক। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ডাক্তার সাহেব চুপ করে আছেন কেন, কিছু বলেন। দেখুন ইবাদত সাহেব, আপনাকে কিভাবে কথাটা বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি নিঃসংকোচে বলেন, আমার মেয়ের সব কিছু আমার জানার দরকার। ওর কি কোনো মেজর সমস্যা? অবশ্যই মেজর সমস্যা। আসলে আপনার মেয়ের ব্রেন ক্যান্সার, হোয়াট? লাস্ট স্টেজ। কি বলেন আপনি? আমার মেয়ের ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ? আমি আমি এখন কি করবো ডাক্তার সাহেব? আমার মেয়ে কি বাঁচবে না? শান্ত কর, আমাদের আর কিছুই করার নেই। আপনাদের যদি কিছু করার না থাকে, আমি আমার মেয়েকে দেশে বাড়ি নিয়ে যাব। আমি আজই নিয়ে যাব। ইবাদত সাহেব, ওর যা কন্ডিশন, কোনো দেশের ট্রিটমেন্টই সুস্থ করা যাবে না। বেটার যে কয়দিন বাঁচে এখানে কেমোতে রেখে শেষ কয়টা দিন ওর পাশে থাকে। আমরা হয়তো আগামীকাল থেকে মজা শুরু করব। তাতে তার শারীরিক কষ্টটা হয়তো রিমুভ হবে, কিন্তু মেন্টালি হ্যাপি রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনার কিন্তু ভেঙে পড়লে চলবে না। বিশেষ সামনে কোনোভাবে ভেঙে পড়া চলবে না। ওকে সুস্থ রাখতে হবে, মানসিকভাবে হ্যাপি রাখতে হবে। রাইসের সঙ্গে দেখা করেছো? দেখলাম আঙ্কেল, দূর থেকে দেখলাম। কাছে গিয়ে মায়া বাড়ি আর লাভ কি? ও আসিফ, তুমি তো জানো আমার মেয়েটা আর বেশি দিন বাঁচবে না, বড় জোর 1 থেকে 2 মাস। আমি চাই ও বাকি দিনগুলো হাসি আনন্দের মধ্য দিয়েই কাটুক। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই সময়টুকু তুমি ওকে সঙ্গী করে নাও, ওকে তুমি বিয়ে করো। আমি এই ব্যাপারটা নিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু উনি আমাকে রিজেক্ট করে দিয়েছেন। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। আঙ্কেল, রাইসা তো 2 মাস পরে আর আমাদের মাঝে থাকবে না। ও ওর মতো হয়তো হাসি খুশি থেকেও চলে যাবে, কিন্তু আঙ্কেল ও চলে যাওয়ার পর ওর না থাকার যে শূন্যতা, ওর না থাকার যে বিষণ্ণতা, সেটা বোধহয় আমি আর হ্যান্ডেল করতে পারবো না আঙ্কেল। সো সরি আঙ্কেল। বাবা ফোন করেছিলেন, আঙ্কেল এমার্জেন্সি আমাকে কালকে ফ্লাই করতে হবে, জার্মানিতে যেতে হবে, বাসায় গিয়ে সব গোছাতে হবে আর কি। আঙ্কেল ইউনো, রাইসা ট্রিটমেন্টের জন্য বা ফার্দার কোথাও নিয়ে যাওয়ার জন্য যে কোনো কিছু হেল্প লাগলে ইউনো আই এম অলওয়েজ হিয়ার। সরি আঙ্কেল, টেক কেয়ার।
আব্বু, হ্যাঁ, আই এম সরি। কেন রে মা, তুই কেন সরি বলছিস? তোর কত শখ ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দিবা, সানাই বাজিয়ে বিয়েতে মেয়ের সাথে নাচবা, কিছু তো হলো না। তোমাকে একটা রিকোয়েস্ট করি। বল মা, বল। আবিরকে না একবার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আমি তো আর বেশি দিন বাঁচবো না, 1.5 মাস, বরঞ্চ 2 মাস। এখন যদি আবিরের সাথে আমাকে কেউ দেখে, তাহলে তো তোমাকে আর কারোর সাথে ছোট থাকবে না। আর তো মরে যাবো। একবার দেখা করি। I'm sorry মা, আমাকে তুই মাফ করে দিস মা, আমাকে মাফ। হসপিটালে বসে খুব চর্চা হচ্ছে, তাই না? তোমাকে দেখে খুশিতে কাঁদতেছি। তাহলে এক কাজ করো, এই খুশিতে জোর একটা হাসি দাও। হসপিটালে শুয়ে থাকতে না আর ভালো লাগছে না। আমি জানতাম তুমি আসলে সব ঠিক হয়ে যাবে। বাবাকে কতবার বললাম, বাবা আমার কথাই শোনে না। কতদিন সমুদ্র দেখি না আবির, কতদিন পাহাড় দেখি না, কতদিন ঘুরে উড়াই না। চলো না কক্সবাজার যাই। কক্সবাজারের টিকিট পাওয়া যাবে না, যাই কাজ করি আমি। আমি তোমাকে প্রমিস করলাম আমরা আজকেই যাব, আমি প্রমিস করলাম, ওকে? কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট অফিসিয়াল কাজ থাকতে হবে, প্লিজ। আবার কি অফিসিয়াল কাজ? বলছি আমি বলছি, তুমি চোখটা বন্ধ করো, তারপর বলছি। কেন চোখ বন্ধ করতে হবে? প্লিজ রাইসা, প্লিজ। আচ্ছা রাইসা, চোখ খোলো। Will you marry me? কি হলো, আমি কি রিজেক্টেড? প্লিজ রাইসা। না, বিয়েটা হয় না। আমার জন্য তুমি কেন নিজের জীবন নষ্ট করবা? আমার জীবন তো নষ্ট করিনি না রাইসা, আমার জীবন নতুন করে নষ্ট করার কিছু নাই।
তোমাকে আমি বলছিলাম না, আমি ছোটবেলা থেকে সবসময় একটা নেগেটিভের মধ্যে বড় হয়েছি। তোমাকে আমি একটা কথা বলি নাই, যেদিন থেকে তুমি আমার লাইফে আসছো সেদিন থেকে আমার সব নেগেটিভিটি পজিটিভ হয়ে গেছে। আমার তোমার সাথে 1000 বছর বাঁচার কোনো দরকার নেই রাইসা। আমি তোমার সাথে একটা সেকেন্ড বাঁচতে পারলেও সেটা ইজ মোর দ্যান ইনাফ ফর মি। When? So Raisa, will you please marry me? Raisa, please, Raisa. Raisa, please. Raisa, I love you, Raisa. Raisa, I love you, Raisa. Please. চলতে চাই, হাত তোমার ধরতে চাই, নিঃশ্বাস হয়ে তোমার বাঁচতে চাই, দ্বিধা ভুলে বলতে চাই তোমার আমি হতে চাই, বিশ্বাস হয়ে তোমার থাকতে চাই। এরপর আরো 9 মাস আমি আর রাইসা একসাথে বেঁচেছিলাম। এই পৃথিবীতে কিছু ভালোবাসা অসমাপ্তই থেকে যায়। সৃষ্টিকর্তা তাদের আলাদা করেন শুধু সময়ের জন্য, যেন পরজন্মে আবার একসাথে হওয়ার গল্পটা আরো সুন্দর করে লিখতে পারেন। রাইসা, জানি দেখা হবে। অব্যক্ত কথাগুলো মেঘের ভাঁজেই থাক, তোমার আমার নীরবতায় প্রেম হয়েই যায়। অসমাপ্ত গল্পগুলো এই পূর্ণতা খোঁজে, তোমার ছায়া ছাড়ছি না আমি এত সহজে। পাশাপাশি তবু দূরে কেন জানো কি, আধারে পথ দেখাতে হব জোনাকি।